দর্শক, বর্তমান বিশ্বের পরিস্থিতি এমন জায়গায় এসে দাঁড়িয়েছে যেখানে আমেরিকা ইরানের উপর পুনরায় একটা বড়সড় হামলা চালানোর পরিকল্পনা করছে। মার্কিন সেন্ট্রাল কমান্ড ইতিমধ্যেই ডোনাল্ড ট্রাম্পকে পরামর্শ দিয়েছে যে ইরানের উপর আবারও সার্জিক্যাল স্ট্রাইক করা উচিত। কিন্তু ঠিক এই উত্তেজনাকর মুহূর্তেই সিএনএনের একটি সাক্ষাৎকারে ন্যাটোর প্রাক্তন কমান্ডার জেনারেল ওয়েসলি ক্লার্ক এমন কিছু কথা বলেছেন যা পেন্টাগনের ভিতরে রীতিমতো কাঁপুনি ধরিয়ে দিয়েছে। আসল ব্যাপারটা হলো, পশ্চিমা মিডিয়া সবসময় দেখাতে চায় যে আমেরিকা অজেয়, কিন্তু ওয়েসলি ক্লার্কের মতো একজন শীর্ষ সামরিক কর্মকর্তা যখন প্রকাশ্যে বলেন যে ইসরায়েলি এবং মার্কিন ডিফেন্স সিস্টেমে ইরান যে আঘাত এনেছে তার ক্ষতিপূরণ করাটা আমেরিকার জন্য এক প্রকার দুঃস্বপ্ন হয়ে দাঁড়িয়েছে, তখন বুঝতে হবে ভেতরে ভেতরে আমেরিকার অবস্থা কতটা শোচনীয়। ওয়েসলি ক্লার্ক স্পষ্ট ভাষায় জানিয়েছেন যে এই যুদ্ধে আমেরিকা তাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু র্যাডার হারিয়েছে। তাদের টমাহক ক্রুজ মিসাইলের স্টক প্রায় 50% কমে গেছে, ব্যালিস্টিক মিসাইল ইন্টারসেপ্টার কমে গেছে 1/3, এবং তাদের সবচেয়ে গর্বের থার্ড মিসাইল ডিফেন্স সিস্টেমের মজুদ প্রায় অর্ধেক হয়ে গেছে। ক্লার্কের মতে এই $25 বিলিয়ন আর্থিক ক্ষতিটা এখানে আসল বিষয় নয়। আসল সংকটটা হলো এই যে যেই হাই এন্ড সামরিক সরঞ্জামগুলো ধ্বংস হয়েছে বা ব্যবহার করা হয়েছে সেগুলো রাতারাতি কারখানায় তৈরি করা যায় না। এগুলো পুনরায় বানাতে এবং ডিপ্লয় করতে আমেরিকার কয়েক বছর সময় লেগে যাবে। এখানে একটা জিনিস বুঝতে হবে দর্শক, আমেরিকার সামরিক আধিপত্য টিকে আছে তাদের সাপ্লাই চেনের উপর। যখন একজন ন্যাটো কমান্ডার স্বীকার করছেন যে তাদের প্রোডাকশন লাইন এই ঘাটতি দ্রুত মেটাতে অক্ষম, তখন এর সোজা অর্থ হলো গ্লোবাল পাওয়ার প্লেতে আমেরিকা এই মুহূর্তে মারাত্মক ব্যাকফুটে আছে। এখন আপনাদের মনে নিশ্চয়ই প্রশ্ন জাগছে যে ওয়েসলি ক্লার্কের এই দাবিতে আসলে কতটা সত্যতা আছে। একজন মার্কিন জেনারেল হয়ে তিনি কেন নিজেদের দুর্বলতা এভাবে প্রকাশ্যে আনছেন? দর্শক, এখানেই জিওপলিটিক্সের আসল ক্যালকুলেশনটা লুকিয়ে আছে। গত 40 দিনের যে যুদ্ধটা আমরা দেখলাম সেখানে আমেরিকা প্রায় 850 থেকে 1000টি টমাহক মিসাইল ব্যবহার করেছে। এই মিসাইলগুলো অত্যন্ত ব্যয়বহুল এবং এগুলো খুব সীমিত সংখ্যায় তৈরি হয়। অন্যদিকে ইরানের মিসাইল ঠেকানোর জন্য আমেরিকা তাদের পেট্রিয়ট মিসাইল ব্যবহার করেছে 1000-এরও বেশি। এর পাশাপাশি প্রায় 200 থার্ড ইন্টারসেপ্টার এবং 100 থেকে 200 SM-3 ইন্টারসেপ্টার ফায়ার করা হয়েছে। এগুলো কোনো সাধারণ ওই গোলা কার্তুজ নয়, এগুলো আমেরিকার হাই এন্ড এয়ার ডিফেন্স সিস্টেমের মেরুদণ্ড। সবচেয়ে বড় ধাক্কাটা আমেরিকা খেয়েছে যখন ইরানের হামলায় অন্তত একটি অত্যন্ত শক্তিশালী থার্ড র্যাডার সম্পূর্ণ ধ্বংস বা মারাত্মকভাবে ক্ষতি হয়েছে। এই র্যাডারগুলো হলো ব্যালিস্টিক মিসাইল ট্র্যাক করার জন্য আমেরিকার চোখ। পৃথিবীতে এরকম র্যাডার খুব কমই আছে। এর পাশাপাশি MQ রিপারের মতো ড্রোন এবং হাজার হাজার হাই প্রিসিশন অস্ত্র আমেরিকা হারিয়েছে। ওয়েসলি ক্লার্ক হয়তো 50% বা 1/3 যে হিসেবটা দিচ্ছেন সেটা তার নিজস্ব অনুমান হতে পারে, কারণ পেন্টাগন কখনোই আসল ডেটা পাবলিক করবে না। কিন্তু একজন প্রাক্তন ন্যাটো কমান্ডার হিসাবে তিনি যে ট্রেন্ডটা ধরিয়ে দিচ্ছেন তা শতভাগ নির্ভুল। আমেরিকা ইরানের সাথে একটা সীমিত যুদ্ধেই তাদের হাইটেক অস্ত্রের ভাণ্ডার প্রায় খালি করে ফেলেছে। এখন এর সুদূর প্রসারী প্রভাবটা ভাবুন। ভবিষ্যতে যদি চীন বা রাশিয়ার মতো বড় শক্তি আমেরিকার সাথে সরাসরি কোনো সংঘাতে জড়ায়, তবে আমেরিকা লড়বে কি দিয়ে? তাদের স্টকই তো খালি। এই জন্যই ওয়েসলি ক্লার্ক মূলত মার্কিন এস্টাবলিশমেন্টকে সতর্ক করেছেন যে অন্ধের মতো যুদ্ধে না জড়িয়ে নিজেদের প্রোডাকশন এবং সাপ্লাই লাইনের দিকে নজর দিন। ঠিক এই প্রেক্ষাপটেই এবার আমাদের নজর দিতে হবে গতকালই মার্কিন সেনেটে ঘটে যাওয়া একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘটনার দিকে। গতকালই ডিফেন্স সেক্রেটারি পিট হেগসেথ সেনেটের সামনে দাঁড়িয়ে এক প্রকার মরিয়া হয়ে বলেছেন যে ইরানের সাথে যুদ্ধের দ্বিতীয় দফার জন্য তাদের বিপুল পরিমাণ অর্থের প্রয়োজন। তিনি সেনেটের কাছে পরিষ্কারভাবে জানিয়েছেন যে আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে মার্কিন প্রতিরক্ষা দপ্তরের প্রায় 1.3 থেকে 1.5 ট্রিলিয়ন ডলারের বাজেট প্রয়োজন। সংখ্যাটা খেয়াল করুন, $1.5 ট্রিলিয়ন।
ওয়াসিলি ক্লার্ক একদিকে বলছেন যে আমেরিকার অস্ত্রের ভাণ্ডার খালি হয়ে গেছে এবং তা পূরণ করতে বছরের পর বছর সময় লাগবে, আর ঠিক তার পরপরই মার্কিন ডিফেন্স সেক্রেটারি সেনেটের কাছে ট্রিলিয়ন ডলারের বাজেট চাইছেন। এই দুটো ঘটনাকে একসঙ্গে মেলালেই আপনি আমেরিকার বর্তমান হতাশা এবং তাদের কৌশলগত ব্যর্থতার আসল চিত্রটা বুঝতে পারবেন। তারা বুঝতে পেরেছে যে ইরানের সাথে এই 40 দিনের যুদ্ধে তারা সামরিকভাবে যতটা না লাভবান হয়েছে তার চেয়ে বহুগুণ বেশি ক্ষতি তাদের নিজেদের করে ফেলেছে। এখন এই বিশাল বাজেট দিয়ে তারা রাতারাতি অস্ত্র বানিয়ে ফেলতে পারবে না ঠিকই, কিন্তু তারা চেষ্টা করছে ডিফেন্স কন্ট্রাক্টরদের পকেট ভরিয়ে প্রোডাকশন লাইনকে কোনো মতে সচল রাখার। এটা মূলত আমেরিকার মিলিটারির ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্সের একটা পুরনো খেলা, যেখানে যুদ্ধ দেখিয়ে সাধারণ জনগণের ট্যাক্সের ট্রিলিয়ন ডলার হাতিয়ে নেওয়া হয়। এদিকে আমেরিকার এই বেহাল দশার মাঝেই প্রকাশ্যে এসেছেন ইরানের সুপ্রিম লিডার মোস্তাফা খামেনি। গত কিছুদিন ধরে পশ্চিমা মিডিয়া এবং তাদের প্রপাগান্ডা মেশিনারিগুলো মোস্তাফা খামেনির স্বাস্থ্য এবং নিরাপত্তা নিয়ে নানা ধরনের গুজব ছড়াচ্ছিল। তারা দাবি করছিল যে তিনি হয়তো গুরুতর অসুস্থ বা তাকে লুকিয়ে রাখা হয়েছে, কিন্তু সেই সমস্ত জল্পনা এবং মিথ্যে খবরের মুখে ছাই দিয়ে মোস্তাফা খামেনি অত্যন্ত সুস্থ এবং আত্মবিশ্বাসী রূপে জনসমক্ষে এসেছেন। এবং তিনি শুধু আসেইনি, আমেরিকার উদ্দেশ্যে এমন এক তীক্ষ্ণ হুঁশিয়ারি দিয়েছেন যা ওয়াশিংটনের ঘুম হারাম করার জন্য যথেষ্ট। মোস্তাফা খামেনি স্পষ্ট ভাষায় বলেছেন যে ইরানের পারমাণবিক এবং মিসাইল প্রোগ্রাম হলো তাদের 9 কোটি গর্বিত ইরানি নাগরিকদের জাতীয় সম্পদ এবং এর সুরক্ষায় ইরান কোনো ধরনের আপোষ করবে না। তিনি আমেরিকাকে সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলেছেন আমেরিকানদের পারস্য উপসাগরে থাকার কোনো অধিকার নেই, আর যদি তারা এখানে আসে তবে তাদের একমাত্র জায়গা হবে উপসাগরের অথই জলের নিচে, যেখানে আমরা তাদের চিরতরে কবর দেব। তিনি আরও যোগ করেছেন যে পারস্য উপসাগর এবং হরমুজ প্রণালীর জন্য একটি নতুন যুগের সূচনা হতে যাচ্ছে। দর্শক, এই কথাগুলো কোনো ফাঁকা রাজনৈতিক বুলি নয়, এটি একটি পরিষ্কার ডক্টরিন। ইরান খুব ভালো করেই জানে যে আমেরিকা এখন সামরিকভাবে ক্লান্ত এবং তাদের অস্ত্রের মজুদ তলানিতে। তাই ইরান তাদের রেড লাইনটা খুব শক্তভাবে টেনে দিয়েছে। তারা বুঝিয়ে দিয়েছে যে যদি আমেরিকা নতুন করে কোনো ভুল পদক্ষেপ নেয় তবে পারস্য উপসাগরে থাকা মার্কিন নৌবহরগুলো ইরানের হাইপারসনিক এবং ব্যালিস্টিক মিসাইলের সহজ নিশানায় পরিণত হবে। এখন আমাদের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ জিওপলিটিক্যাল ফ্যাক্ট মাথায় রাখতে হবে এখানে দর্শক। আপনারা যদি খুব গভীরভাবে খেয়াল করেন দেখবেন ইরান কখনোই নিজে থেকে গায়ে পড়ে যুদ্ধ শুরু করে না। ইরান সবসময় একটা প্রতিরক্ষামূলক কৌশল অবলম্বন করে। তারা মূলত রিয়াকশান দেয়। আমেরিকা বা তাদের মিত্ররা যখন আক্রমণ করে তখনই কেবল ইরান তার জবাব দেয়। কিন্তু যুদ্ধের এই ডাইনামিক্সে সবচেয়ে বড় ভয়ের কারণ হয়ে দাঁড়িয়েছে হরমুজ প্রণালী। এই হরমুজ প্রণালী হলো বিশ্ব অর্থনীতির অন্যতম প্রধান ধমনী। জাতিসংঘের প্রধান অ্যান্টোনিও গুতেরেসও এই বিষয়ে চরম সতর্কতা জারি করেছেন। তিনি বলেছেন যে হরমুজ প্রণালীতে যে অবরোধ তৈরি হয়েছে বা চলছে তা গ্লোবাল ইকোনমির গলা টিপে ধরছে। এখানে আসলে একটা ডবল ব্লকেট বা দ্বিমুখী অবরোধ চলছে। একদিকে আমেরিকা এবং তাদের মিত্ররা ইরানের বন্দরগুলোকে অবরোধ করে রেখেছে, অন্যদিকে ইরানও হরমুজ প্রণালীতে তাদের শক্তি বৃদ্ধি করে গোটা এলাকার নিয়ন্ত্রণ নিজেদের হাতে রেখেছে। গুতেরেস সতর্ক করে বলেছেন যে এর ফলে বিশ্বের এনার্জি সেক্টর, ট্রান্সপোর্টেশন, ম্যানুফ্যাকচারিং এমনকি গ্লোবাল ফুড মার্কেটে একটা ভয়াবহ ধস নামতে যাচ্ছে। কিন্তু আসল প্রশ্ন হলো জাতিসংঘের এই সতর্কবার্তায় কি ডোনাল্ড ট্রাম্প বা বেঞ্জামিন নেতানিয়াহুর কিছু যায় আসে? উত্তর হলো একদমই না। তাদের কাছে গ্লোবাল ইকোনমির চেয়ে নিজেদের রাজনৈতিক অস্তিত্ব এবং আধিপত্য টিকিয়ে রাখাটা অনেক বেশি জরুরি। তারা বরং এই অস্থিরতাকে কাজে লাগিয়ে নিজেদের যে এজেন্ডা সেই এজেন্ডা বাস্তবায়ন করতে চায়। এই পুরো জিওপলিটিক্যাল দাবার বোর্ডে আমেরিকা এখন নতুন চাল চালার একটা চেষ্টা করছে। মার্কিন গোয়েন্দা এবং অফিসিয়ালদের রিপোর্ট অনুযায়ী ইরান নাকি তাদের সামরিক সক্ষমতা নতুন করে পুনর্গঠন করছে। 40 দিনের যে যুদ্ধটা হয়েছিল সেখানে আমেরিকা ইরানের বেশ কিছু মিসাইল সাইটে হামলা করেছিল, যার ফলে ইরানের কিছু আন্ডারগ্রাউন্ড মিসাইল বেসের দরজা বলতে পারেন সাময়িকভাবে
বন্ধ হয়ে গিয়েছিল। কিন্তু এখন মার্কিন অফিসিয়ালরাই স্বীকার করছেন যে ইরান সেই মিসাইলগুলোকে আবারও বাইরে নিয়ে আসছে এবং যে কোনো সম্ভাব্য মার্কিন আগ্রাসনের জবাব দেওয়ার জন্য নিজেদের পুরোপুরি প্রস্তুত করছে। দর্শক, ইরান জানে যে এই যুদ্ধে তাদেরও ব্যাপক ক্ষতি হয়েছে, তাই তারা নতুন করে কোনো যুদ্ধ চায় না। কিন্তু আত্মরক্ষার খাতিরে যদি তাদের পিঠ দেওয়ালে ঠেকে যায় তবে তাদের সামনে আর কোনো বিকল্প থাকবে না। আর তখন ইরান শুধু আমেরিকান ঘাঁটিতেই হামলা করবে না, বরং উপসাগরীয় অঞ্চলে আমেরিকার যে চামচা রাষ্ট্রগুলো আছে তাদের উপরও ইরানের ক্ষোভ গিয়ে পড়বে। এবং এই তালিকার সবার উপরে আছে সংযুক্ত আরব আমিরাত। এখানে আপনাদের একটা অত্যন্ত ইন্টারেস্টিং খবর জানাই। সংযুক্ত আরব আমিরাত সম্প্রতি ওপেক থেকে বেরিয়ে গেছে। কেন বের হলো তারা? কারণ আমেরিকা তাদেরকে বুঝিয়েছে যে ওপেকের নিয়মকানুন থেকে বেরিয়ে এলে ইউএই স্বাধীনভাবে তাদের তেলের উৎপাদন বাড়াতে পারবে এবং আমেরিকার সুরক্ষায় নিজেদের অয়েল ইন্টারেস্ট আরও ভালোভাবে রক্ষা করতে পারবে। আমেরিকার এই প্রলোভনে পা দিয়ে ওপেক থেকে বেরিয়ে এসেছে, কিন্তু এর ফলে তারা নিজেদের কতটা বড় বিপদের মুখে ঠেলে দিয়েছে তা হয়তো তারা এখনও পুরোপুরি বুঝতে পারছে না। একদিকে তারা আরব এবং মুসলিম বিশ্বের একটি বড় ব্লক থেকে নিজেদের আলাদা করে ফেলল, অন্যদিকে তারা এই চরম উত্তেজনাকর পরিস্থিতিতে নিজেদেরকে আমেরিকার ফ্রন্ট লাইনে পরিণত করল। যদি কাল ইরান এবং আমেরিকার মধ্যে কোনো ফুল স্কেল যুদ্ধ শুরু হয়, যেটা হবেই, তবে আমেরিকার স্বার্থ রক্ষা করতে গিয়ে এই ইউএইর তেলের খনিগুলো এবং তাদের ওই চকচকে শহরগুলোই সবার আগে যুদ্ধের আগুনে জ্বলবে। আমেরিকা কখনোই নিজেদের মাটি থেকে যুদ্ধ লড়ে না, তারা অন্যের ঘাড়ে বন্দুক রেখে গুলি চালায়। আর ইউএই ঠিক সেই কাজটাই স্বেচ্ছায় নিজের ঘাড়ে তুলে নিয়েছে। দর্শক, বিশ্ব রাজনীতির এই পুরো চিত্রটা অত্যন্ত জটিল এবং পেঁচানো। যখন আপনি ওয়াসি ক্লার্কের মতো মানুষের বয়ান বিশ্লেষণ করবেন, যখন আপনি পিট হেক্সাথের $1.5 ট্রিলিয়ন চাওয়ার পেছনের আসল কারণটা বুঝবেন, তখন আপনি পরিষ্কার দেখতে পাবেন যে ওয়েস্টার্ন হেজিমনি বা পশ্চিমা আধিপত্যের ভিত কতটা বর্তমানে নড়বড়ে হয়ে গেছে। ইরান তাদের সীমিত সম্পদ নিয়েও আমেরিকার মতো একটা সুপার পাওয়ারকে এমন এক স্ট্র্যাটেজিক ট্র্যাপে ফেলে দিয়েছে যেখান থেকে বের হওয়া আমেরিকার জন্য এখন রীতিমতো একটা বিভীষিকা। আমি সবসময় চেষ্টা করি আপনাদের সামনে এই পর্দার আড়ালের আসল সত্যগুলো তুলে ধরতে, একদম লজিক্যাল এবং প্র্যাকটিক্যাল ফ্যাক্টস দিয়ে। সুতরাং আজকের এই বিশ্লেষণ আপনাদের কেমন লাগলো এবং আমেরিকার এই অস্ত্র ফুরিয়ে যাওয়ার সংকট এবং ইরানের কড়া অবস্থান নিয়ে আপনাদের ব্যক্তিগত মতামত কি তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজ আপাতত তাহলে এখানেই শেষ করছি। দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো গভীর বিশ্লেষণ নিয়ে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ আপনাদের সকলকে।